এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ সাথে ছিলেন। আমাদের চারটি যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর, জিপি, রবি, বাংলালিংক এবং টেলিটক, তার সাথে আমরা আরো চারটি নেতৃত্ব দানকারী এমএফএস সলিউশনকে ডেকেছিলাম আমরা, বিকাশ, নগদ, রকেট এবং উপায়। কারণ আমরা সারা বাংলাদেশে বর্তমানে যে 19 কোটি মোবাইল সিম গ্রাহক আছে, যারা বাংলাদেশে প্রায় 13 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের নাগরিক কিন্তু 14 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশের ভূখণ্ডে বসে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক, ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি মিলিয়ে 13 কোটি, কিন্তু বাংলাদেশের বাইরে যে 1 কোটি প্রবাসী ভাই বোনেরা থাকে, তারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বলতে গেলে 14 কোটির ওপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তো আপনারা জানেন যে গত 17 জুলাই থেকে 27 জুলাই, আজকে 28 জুলাই, এই 10 দিন সময়ের মধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ে মোবাইল নেটওয়ার্ক 4G, এটা আমরা অনেক ক্ষেত্রে সাময়িকভাবে কিছু কিছু জায়গায় 17 এবং 18 তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা পরামর্শ সাপেক্ষে আমরা বিটিআরসি থেকে, এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। সেটা হচ্ছে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু কিছু জায়গায় সাময়িকভাবে। এবং 18 তারিখ বৃহস্পতিবার, জুলাই 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায়, সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এখানে আপাতত তথ্য উপাত্ত এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তাদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে, সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি, সেই কেবলগুলো পুড়িয়ে দেয়। এবং সেখানে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল, তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয়। এবং ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া, আরও বাকি দুটো ডেটা সেন্টারের সোর্স অফ ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কেবল পুড়ে যাওয়া, এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির, সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে, পুড়িয়ে দেয়, কেটে ফেলে। এবং পাশাপাশি আমাদের কক্সবাজার, চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল, সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমেরিন কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সি পোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া, এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি। তো আমাদের স্যাটেলাইট আপ অ্যান্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে, ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। তো আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ। এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে। এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ পুনঃস্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে
নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4G-তে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর তারা 3 দিনের মধ্যে তারা এই 5GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে। তো এই হচ্ছে আজকের দুটো আমাদের জরুরি ঘোষণা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের সকল কার্যক্রম আসলে এখন ইন্টারনেটের ওপরে অনেকটাই নির্ভরশীল। আমরা বলতে গেলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং আমাদের সকল কার্যক্রম, আর্থিক লেনদেন সবকিছুই আসলে এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবাটা সকলে পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরো সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে, সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আমরা বোনাস দিচ্ছি 3 দিনের জন্য 5GB। আজকে 3টা থেকে যারা ইন্টারনেটে যুক্ত হবেন আজকে থেকে এটা শুরু হবে আর কি। মাননীয় মন্ত্রী, আপনি তো বললেন 10 দিনের একটা সমস্যা ছিল, এই যে তাহলে 3 দিন পাবে, মানে 7 দিন পাচ্ছে। কারণটা হচ্ছে এখানে আমরা বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের মোবাইল ব্রডব্যান্ড যারা ব্যবহারকারী আছে তাদের মধ্যে অধিকাংশ প্যাকেজ ছিল হচ্ছে 7 দিন আর খুব কম প্যাকেজ হচ্ছে 30 দিন। তো আমরা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের কাছে এই 2 সপ্তাহ আগে আমরা একটা বৈঠক করি, সেখানে তুলে ধরেছিলাম। তো এখন বর্তমানে আমরা যেই প্যাকেজগুলো ছিল সেগুলোকে যদি আমরা আবার ফিরিয়ে দিতে যাইতাম তাহলে কিন্তু আরো 2-3 দিন লাগতো, মানে পুরো টেকনোলজি সবগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের রেডি না। সো এই জটিল অবস্থাটা পরিহার করার জন্য আমাদের গ্রাহকদের উপকারের কথা চিন্তা করেই আমরা তাদেরকে আসলে আমরা এই সিদ্ধান্তটা দিয়েছি যাতে আমরা ইন্টারনেটটা আমাদের গ্রাহকরা ইন্টারনেটে মোবাইল 4G-তে যুক্ত হওয়ার সাথে সাথেই তারা যাতে এই 5GB বোনাসটা তারা 3 দিন ব্যবহার করতে পারে। আমি আসলেই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমাদের যারা মোবাইল নেটওয়ার্ক গ্রাহক আছেন, যারা ইন্টারনেট মোবাইল 4G-র মাধ্যমে ব্যবহার করতেন, এই যে বিগত সময়ে তাদের যে কষ্ট পেতে হয়েছে বা একটা সাময়িক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো আমি বলবো যে আসলে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং নাগরিকদের যান এবং মালের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরেন এই যে এখন কারফিউ অবস্থা চলছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছে, আমি তার জন্য আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ইউজার এবং সার্ভিস প্রোভাইডার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অবশ্যই দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যারা মূল ধারার গণমাধ্যম সাংবাদিক বন্ধুগণ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের পরিস্থিতিটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছেন। তো আমরা আশা করব যে কারো কোনো ষড়যন্ত্রে বা কোনো গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ষড়যন্ত্রের ফাঁদে আপনারা পা দিবেন না। আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের সন্তানেরা
অভিভাবক, শিক্ষক এবং সকল শ্রেণী পেশা সকলে মিলে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত, সোনার বাংলার আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে পরিণত করব এবং সবারই সহযোগিতা কামনা করছি। এমএফএস গুলো উপস্থিত ছিল, এমএফএস দের সাথে আপনাদের পার্টিকুলারলি কোনো বিষয়ে আলাপ হয়েছে কিনা? কারণ রেমিটেন্স নিয়ে একটা কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ঘুরতেছে, আপনিও জানেন। এমএফএস দের নিয়ে রেমিটেন্স ইস্যুতে কোনো কথা হয়েছে কিনা? এইটা একটা। আরেকটা বিষয়, মোবাইল অপারেটর থাকলে ভালো হতো এই সিচুয়েশনে, যখন ইন্টারনেট ছিল না, অনেক অপারেটরদের বিরুদ্ধে স্বাভাবিক সময়ের থেকে অতিরিক্ত মূল্যে মিনিটের জন্য চার্জ করার একটা অভিযোগ পাওয়া গেছে। আপনাদের আলোচনায় এই ধরনের কোনো বিষয় উঠছিল কিনা? আজকের আলোচনার মূলত একটাই বিষয় ছিল যে কত দ্রুত মোবাইলের 4G নেটওয়ার্কটা আমরা পুনর্স্থাপন করতে পারি, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আরেকটা ইস্যু ছিল যে আমাদের মোবাইলের যারা গ্রাহক আছে তাদেরকে এই ক্ষতিটা কতটুকু আমরা পূরণ করতে পারি। তো আজকে বৈঠকের যে দুটি উদ্দেশ্য সেটি পূরণ হয়েছে। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনর্স্থাপন করব ইনশাল্লাহ, এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5GB, আবার যার হয়তো 5GB 7 ডে ছিল প্যাকেজ সেও 3 দিনের জন্য তারা 5GB বোনাস পাবে। তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে যেটা সকল গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি, এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে 3টার পর থেকে তারা মোবাইলে 4G নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে এবং পাশাপাশি 3 দিনের জন্য 5GB করে ডেটা সবাইকে বোনাস হিসেবে দেয়। এই দুটো হচ্ছে আমাদের আজকে এজেন্ডা ছিল। আর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুতই আবারও বসবো, কারণ আমরা পুরো 10 দিনের যে নেটওয়ার্ক কখনো কোথাও কিছুটা ছিল কিছুটা ছিল না, আমাদের ব্রডব্যান্ড কতটুকু কার্যকর ছিল কতটুকু কার্যকর ছিল না, বা এই সময়টুকুতে রেভিনিউ কেমন এসছে অথবা কোন প্যাকেজে কেমন হয়েছে, আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই আমরা আবার একটা গণশুনানি করব এবং আগামী হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে আবার বসে আমাদের পরবর্তী করণীয় কৌশল আমরা নির্ধারণ করব। ফেসবুক আর ইন্টারনেট সবচেয়ে বেশি তথ্য বিভ্রান্তি ছড়ায় ফেসবুক আর ইউটিউব। জি, আমরা সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছে, আমরা সেটাও দেখেছি। তো এই স্বাভাবিক পুনঃস্থাপিত হলে 4G স্বাভাবিক সময়ের মতো কি আগের মতোই আমরা ফেসবুক এবং ইউটিউবকে কি রকম আমরা গতকালকে ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে। আমরা চিঠিতে লিখেছি যে গত 1 মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার, গুজব, আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব, মিথ্যা অপপ্রচার, এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী, সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি। কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে, যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে, সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং ফেসবুক, ইউটিউব, টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি, সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়। তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, নাকি তারা আমেরিকা, মিয়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, অন্যান্য দেশে তারা, ইউরোপ, আমেরিকাতে, এশিয়াতে অন্যান্য দেশে
যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো, যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত, এরকম 50টা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে। কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না, সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না? কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচারণা গুজবের কারণে, সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি। আপনারা জানেন সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। মানে এই যে আজকে 3টা থেকে চালু হবে 4G নেটওয়ার্ক, সবগুলোই চালু থাকবে। ফেসবুক, ইউটিউব এগুলা কি আমরা আসলে তো সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি। এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সবকিছু বিবেচনা রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না, কিন্তু আমরা তাদের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। আর এই মুহূর্তে অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে করি, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো। মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়, এই বিষয়টা আমরা বলছি। আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি, গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি, সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি। আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের
তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে যতবারই এই ধরনের ঘটনাগুলো ঘটে ডেটা সেন্টারটাকে টার্গেট করা হয়, সেখানে আগুন দেওয়া হয় এবং নাশকতা চালানো হয়। এমন কোনো পরিকল্পনা আপনারা নেবেন কিনা যে ডেটা সেন্টারটা এখান থেকে সরিয়ে এমন একটা জায়গায় নেওয়া যাবে? আমাদের ডেটা সেন্টার কিন্তু সারা বাংলাদেশে আছে, কালিয়াকৈরে আছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আছে, যশোরে আছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আছে, মহাখালীতে আছে, নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রামে আছে, বলতে গেলে বিভাগীয় শহর, জেলা শহর সব জায়গায় আছে। তবে এখন আপনি বলেন যে যদি একটা সন্ত্রাসী গোষ্ঠী একটা রাজনৈতিক দলের নাম নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ একটা যৌক্তিক আন্দোলনকে জিম্মি করে পুঁজি করে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করে এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে পরিকল্পিতভাবে, তাহলে তো এটা অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কারণ আমাদের ডেটা সেন্টার বলেন, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, আমাদের সরকারের যানবাহন বলেন, ডাক বিভাগের কোনো একটা সম্পদ বলেন, এটা সবই তো জনগণের সম্পদ। তো আমাদের একদিকে যেরকম কঠোর আইনের প্রয়োগ এবং আমাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, অপরদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তো আমরা সকলেই একটাই অনুরোধ করি যে আমাদের দেশের জনগণ যাতে এই কতিপয় সংখ্যায় অল্প কিন্তু কিছু দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকে, তাদের মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে, শেয়ার না করে। কারণ আজকে আমরা মোবাইল 4G নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি, ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে। তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে, এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন, যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন, সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটা করা হচ্ছিল যে ফেসবুক, ইউটিউব বা টুইটার এগুলো চলবে কিনা, মানে নাগরিকরা ব্যবহার করতে আমি পারবে বলেছি যে স্পেসিফিক ভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব। এটা আমি আসলে পাবলিকলি বা প্রেসে আমি এটা আসলে প্রকাশ করতে পারি না। আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয়, সেটা কিভাবে? আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং এসেনশিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, পিকেআই এবং আমাদের যেগুলো জরুরি সেবা, সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। এই ইউকেতে হাউস অব কমন্সে যে 3 জন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই কমিশনের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে, এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম। ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই, দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেই জন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায়। আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ 5 দিন 12 ঘন্টা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল সরকারের নির্দেশ। এটা মিথ্যা। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি।
এক মুহূর্তের জন্যও না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন। সেকেন্ড হচ্ছে, আমরা যদি স্ট্যাটিস্টার, আপনারা যদি এখনই যান গুগলে, দেখবেন যে সারা বিশ্বের সর্বোচ্চ সময় ধরে ইন্টারনেট বন্ধ করে রাখার তালিকায় টপ 10-এ বাংলাদেশ নাই। আপনি এখন যান, সার্চ করেন স্ট্যাটিস্টার, আপনি ওয়েবসাইটে যান, বিশ্বে 200টা দেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ 10-এ কিন্তু বাংলাদেশ নাই। আমি কোনো নাম উল্লেখ করব না কোনো দেশের, আপনারা নিজেরা সার্চ করে দেখেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রাখার তালিকায় টপ 10-এও বাংলাদেশ নাই। আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না, আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না। আপনি তুলনা করে দেখেন, বিশ্বের যারা মানবাধিকারের বড় বড় প্রবক্তা, যারা বিশ্বে মানবাধিকারের পক্ষে বড় বড় বক্তব্য দেয়, কথা বলে, সেই সকল দেশের বিশেষ পরিস্থিতিতে কবে, কখন, কতক্ষণ ইন্টারনেট তারা শাটডাউন করে রেখেছিল। আপনারা দেখেন তাদের দেশে যে ধরনের কন্টেন্টগুলোকে তারা তাদের সাইবার স্পেসে ব্যবহার করতে দেয় না, আর আমাদের তুলনা করলে তাদের কি সেটা বলার নৈতিক অধিকার আছে? আমেরিকা, ইউরোপ, এশিয়ার যেই সকল দেশগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে কিন্তু নিজেরা নিজেদের বিষয়টা উপলব্ধি করছে না, আমি মনে করি যে তাহলে তাদের নিশ্চয়ই উদ্দেশ্যটা পরিষ্কার নয়। কারণ যেই দোষে তারা দোষী, যে অপরাধে তারা অপরাধী, তারা নিজের দোষ, নিজের অপরাধটা বিবেচনায় নিয়ে অন্যকে যদি শাসন করতে আসে বা উপদেশ পরামর্শ দিতে আসে, তাহলে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব যে তারা নিজেদের উদ্দেশ্যটা হয়তো পরিষ্কার না। আপনি সুনির্দিষ্টভাবে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কিছু বলতে পারছেন না এখনই সরকারি ব্যবস্থাপনায় থাকার কারণে, কিন্তু দেশে 10 লাখেরও বেশি উদ্যোক্তা রয়েছেন যারা ই-কমার্স করেন এবং বাজারটি প্রায় 500 কোটি টাকা। এই যে ক্ষতিটি গত 10 দিন হয়ে গেল এবং এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য তারা আসলে পাবেন না, তাদের বিষয়ে আসলে আপনার বার্তাটা কি থাকবে যদি স্পেসিফিক কিছু বলতে চান? আমাদের বার্তা হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে আমাদের যারা ডিজিটাল কমার্স এন্টারপ্রেনার তারা নিজেদেরকে কমার্স এন্টারপ্রেনার হিসেবে যেন প্রতিষ্ঠিত না করে, এটা ঝুঁকিপূর্ণ। তারা কমার্স না হোক, টুইটার কমার্স না হোক, এক্স কমার্স না হোক, ইনস্টাগ্রাম কমার্স না হোক, তারা নিজেদেরকে ডিজিটাল কমার্স এন্টারপ্রেনার তৈরি করুক, নিজস্ব ডোমেইন, নিজস্ব ওয়েবসাইট অবশ্যই তারা গ্রহণ করুক, যাতে তাদের বিজনেস কন্টিনিউটি সবসময় থাকে, দেশে বিদেশে তাদের বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারে। এর আগেও কিন্তু বহুবার আমরা এই সচেতনতার বার্তাটা দিয়েছি। আর দ্বিতীয় কথা থাকবে যে আমাদের এই ধরনের যারা মাল্টিন্যাশনাল মানে ডিপ টেক কোম্পানি, তাদের নিজেদেরও কিছু সোশ্যাল অব্লিগেশন আছে, তাদেরও নিজেদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেও তাদের আসলে দায়িত্বশীল আচরণ এবং তাদের আমরা অবদান দেখতে চাই সামাজিক, বাণিজ্যিক সব দিকেই। সর্বশেষ প্রশ্ন, ভিপিএন ব্যবহার করা, এটা আপনি বলছিলেন ঝুঁকিপূর্ণ, এটা আইনগতভাবে এটার বিধানটা কি? এই মুহূর্তে আমরা তো বলছি যে কোনো অ্যাপ্লিকেশনটাকে আমরা ব্লক করতে চাই না, তো ভিপিএন তো একটা অ্যাপ, তাই না? তো আমরা তো বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ। আমি আবারও বলছি, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ। আমরা আমাদের আইন, নীতিমালা সবকিছু যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনি ইউরোপ, আমেরিকার যারা টপ 10 টেকনোলজি লিডার্স, তারা যে কতটা কনজারভেটিভ সেটা তাদের গত 10 বছরের সিদ্ধান্তেই আপনারা পাবেন। কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদারতা দেখিয়েছেন এবং এখনো আমরা উদার নীতিটাই অনুসরণ করছি। ফলে আমরা সচেতন করছি সবাইকে যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। এই অ্যাপগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এগুলা অপেক্ষাকৃত নিরাপদ। এখন বাকিটা কিন্তু সেই গ্রাহক বা নাগরিকের দায়িত্ব।
লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আমি। 2018 সাল থেকে আমরা 18 সালে শুনেছি যে গুজব নিয়ন্ত্রণ কমিটি করা হয়েছিল। এরপরে গুজব নিয়ন্ত্রণের সেলের কথাও শুনেছি। এরকম গুজব নিয়ন্ত্রণ কোনো কমিটি বা সেল ডাক টেলিযোগাযোগ বা আইসিটি মন্ত্রণালয়ে নেই। আমরা আরেকটা গুজব দেখছি যে আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে 6 লাখ সাইবার যোদ্ধা তৈরি করার জন্য শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা এবং অপপ্রচারকারীদের ষড়যন্ত্র ছাড়া অন্য কিছুই না। এরকম কোনো অস্তিত্বও নাই। এরকম ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় কোনো গুজব প্রতিরোধ কমিটি নাই, কোনো সেল নাই, এ ধরনের কোনো প্রকল্প নাই, বা আমাদের এরকম কোনো ঘোষিত 6 লক্ষ সাইবার যোদ্ধাও নাই। এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয় এই ব্যাপারে অবহিত নই, এবং এটা আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, এ ধরনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু গুজব নিয়ে যেহেতু এত কিছু হচ্ছে, ইন্টারনেটে শাটডাউন করা হচ্ছে, আমাদের আর্থিক এত ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এটার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা আছে। ইন্টারনেট যেটা আছে, হ্যাঁ। ইন্টারনেট সেটা চালু রাখার বিষয়ে ইন্টারনেট চালুই আছে। ইন্ট্রানেট চালু আছে। আমাদের 18,000 সরকারি দপ্তর ইন্ট্রানেটে সিঙ্গেল নেটওয়ার্কে সংযুক্ত। আমাদের 64টা জেলা প্রাইম মিনিস্টারের দপ্তরের সাথে ইন্ট্রানেটে যুক্ত, এবং আমাদের ব্যাংকিং সেক্টর যেগুলো এসেনশিয়াল সেগুলো ইন্ট্রানেটে যুক্ত। আর বাকি আমি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে আমি জানি না, জানলেও এটা পাবলিকলি বলবো না।